আমার ছোট মেয়েটা হার্টের ফুটা নিয়ে জন্ম নেয়। তা আমি বই খাতা নিয়ে এখানে এসে পড়তাম যে আব্বু আম্মুর চেহারা দিকে তাকায় পড়লেও ভালো লাগবে। হাসিনার তো 300 মামদভূত তো রেখেই গেছে, কে যায় লঙ্কায় সে হয় রাবণ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নেক্সট বিডি প্রেজেন্টস স্পেশাল পডকাস্ট সিজন 1 এপিসোড 5। আজকে আমাদের সাথে একজন রাজনীতিবিদ উপস্থিত হয়েছেন। তিনি পেশায় একজন ব্যারিস্টার এবং রাজনীতিবিদ, ব্যারিস্টার নাসরিন সুলতানা মেলি। তিনি এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টি, যেটা এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছেন? সবকিছু কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। রাজনীতি, পরিবার সবকিছু মিলিয়ে মানে কিভাবে টাইমটাকে ম্যানেজ করছেন? আমি মনে হয় না খুব ভালো ম্যানেজ করছি। আচ্ছা, মানে সেটা কিভাবে করছেন? অনেক দর্শকরা জানতে চায় আসলে। মানুষ মনে করে যে আমরা মনে হয় সুপার ওমেন, সব করে ফেলছি। আসলে করে ফেলছি না। উই আর এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা খুব টায়ার্ড থাকি। আচ্ছা, টায়ার্ড হয়ে যায় বিকজ আমার যেটা সত্য কথা, আমার ছোট দুটো বাচ্চা আছে। জি। তো এবং আমি খুব হ্যান্ডস অন মাদার, মানে একদম খুব ইনভলভড আর কি সবকিছুতে। আমি আমার আমার এটা মানে আমার এই সবকিছু নিজের দখলে, মানে নিজে করতে হবে আর কি। জি। তো বাচ্চাদের স্কুলে কি টিফিন দিচ্ছি সেটাও আমি নিজে বানাতে হয়। তারপর ওদেরকে আনা নেওয়া, ওদের খাওয়ানো, গোসল করানো, তারপরে স্কুলের হোমওয়ার্ক করানো সব আমি করি। ঘুম পাড়ানো এভরিথিং আমি করি। অবশ্যই আমার হাজব্যান্ড এখানে হেল্প করে যখন সে অফিস থেকে আসে, বাট মানে আমার ওই যে থাকে না হেল্পিং হ্যান্ড আছে, বাট ওরা হয়তো ওই যে টেবিলে হয়তো খাবারটা আমাকে দিতে হেল্প করে, কিন্তু আমি আজ পর্যন্ত কখনো আমার হেল্পিং হ্যান্ডকে বলি না আমার বাচ্চাদেরকে খাওয়াই দিতে। তো এই যে এত ইনভলভ থাকার কারণে আমার দেখা যায় অনেক টাইম এবং শ্রম দিতে হয় ওইটার পিছনে, এবং আমার ওইটা থেকে আমি আর এখনো বের হয়ে আসতে পারিও নাই, চাইও না আসলে। বিকজ আমাদের একটা খুব ভালো চাইল্ডহুড আমরা পেয়েছি, এবং ওইটার কথা আমি চিন্তা করি যে আমরা যে হিউম্যান বিইং হিসেবে এত মানে নার্চার্ড এবং ওয়েল রাউন্ডেড, এটার একটা কারণ কিন্তু আমাদের ব্রিঙ্গিং আপটা খুব একটা পিসফুল এবং একটা সেফ এনভায়রনমেন্ট ছিল। বাচ্চা কাচ্চারা কিন্তু একটা সেফ এনভায়রনমেন্ট চায়, এবং সেফটিটা আপনি মেইনলি কিন্তু প্যারেন্টসরা প্রোভাইড করতে পারে। তো ওই জায়গাটা থেকে চিন্তা করেই কিন্তু আমি একটা সময় ফুল টাইম আমার চেম্বার ছিল, কোম্পানি ল স্পেশালিস্ট ছিলাম আমি। তারপরে আমি স্টেট ইউনিভার্সিটিতে এক্সাম ফ্যাকাল্টি হিসেবে কোম্পানি ল পড়াতাম, আরো অনেক কিছু করতাম অ্যাক্টিভিজম, হিউম্যান রাইটস নিয়ে। তো সেখান থেকে আমি সবকিছু একদম বলা যায় প্রায় বন্ধই করে দিয়েছি বাচ্চাদের জন্য। পলিটিক্সে আসা হলো আমার যখন আমার ছোট মেয়েটা যখন হয়, আমি তখন সব বন্ধ। তোর বয়স যখন 2 মাস, আমার ছোট মেয়েটা হার্টের ফুটা নিয়ে জন্ম নেয়। সো আমার ওই সময় আমার একটা খুব ডিফিকাল্ট টাইম, আমি নিজে পার্সোনালিও যাচ্ছিলাম ওর এগুলা নিয়ে, সব কিছু নিয়ে। আমি নিজেও খুব অসুস্থ ছিলাম ওই সময়টাতে। তখন এই মধ্যেই মানে আমি কিছু করি না, আমি তো একটা হিউম্যান বিইং যার অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু আমি কিছু করছি না, বাসায় বসে আছি। তো এর মাঝে কিন্তু আমাদের মানে ব্যাক অফ দ্য হেড কিন্তু সবসময় ছিল যে আমরা, বিশেষ করে আমরা যখন বাইরে পড়তে গেছি, আমরা তো দেখেছি যখন আপনার সোসাইটি এবং স্টেট আপনাকে একটা স্টেবল এনভায়রনমেন্ট দেয়, মানুষ কিভাবে ফ্লারিশ করে। সো তো আমরা তো এটা দেখতে পাচ্ছি না নিজেদের জন্য। এবং 2টো বাচ্চা হওয়ার পরে না আমার কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়ালো যে আমি আমার বাচ্চাদেরকে একটা বেটার এনভায়রনমেন্ট দিতে হবে, এবং সেটা তো আমি দেখতে পাচ্ছি না তাদের জন্য। তখন আমার মাথায় যখন আমি এইটা নিয়ে কাজ করা শুরু করলাম, এবং যেটা সত্যি কথা, আমি তখন বড় 2টো দলের মধ্যে আমাকে অ্যাকোমোডেট করার মতো জায়গা আমি দেখছিলাম না। আচ্ছা, তা আমাদের যে আইডিয়া, নিউ আইডিয়াস এবং পলিসি বেসড আইডিয়াস, সেগুলোর সাথে রেজোনেট করছিল তখন এবি পার্টি। এই পার্টিও তখন মাত্র শুরু হচ্ছে। সো আমি ওইখানে তখন জয়েন করলাম, এবং আমি মনে করলাম যে এটা আমার জন্য প্রপার প্ল্যাটফর্ম। এবং এখানে হয়তো আমি, কারণ বিএনপি অথবা আওয়ামী লীগ যেটাই বলেন, আওয়ামী লীগ তো আমাদের এই থজের সাথে এমনিও যায় না, সুতরাং ওটার কথা বলেও লাভ নাই। ধরুন বিএনপির কথাই বলি, একটা জাতীয়তাবাদী মধ্যম পন্থার দল, কিন্তু প্রবলেম হলো আমাদের মতো যারা ইয়াং ভয়েস, তাদের তো কোনো ওই ভয়েসটা হারিয়ে যাবে। তো আমার ভয়েস তো শোনার কেউ নাই ওইখানে। তো ওইটা কন্টেন্ট কেন মনে হয় যে শোনার কেউ নেই? আপনি কেন মনে হওয়ার জন্য, আপনি কয়টা ইয়াং ভাইব্রেন্ট
লিডারশিপ আপনি উঠে আসতে দেখছেন। এই যে যাদের বয়স ৭৬, ৭৭ এরকম হয়ে গিয়েছে, ওনারা অনেকবার কিন্তু এমপি ইলেকশন করেছেন এবং এক একজন ৬বার ৭বার এমপি, তারাও কিন্তু এবার এই যে ২৪-এর যে একটা জেনজিদের গণ অভ্যুত্থান বলে যে ইয়াং পিপলদের গণ অভ্যুত্থান, তারা কি একটা ইয়াং পিপলকে তাদের দলের বিদিনে তারা কি একটা ইয়াং না বলুন, ইয়াঙ্গার বলুন, কাউকে কি সিটটা ছেড়ে দিয়েছেন? আচ্ছা, তো ওইটা আমরা দেখি ছেড়ে দেয়নি এবং দিবেও না আমার মনে হয়। এবং তারা, আপনারা যদি না যান তাহলে তারা পাবে কি? আছে, ওনাদের আছে, আই নট সেইং তাদের না, এদের অনেক ভাইব্রেন্ট, আমি অনেকের সাথে কথা বলেছি, ব্রিলিয়েন্ট ভাইব্রেন্ট মাইন্ডস, বাট ওদের লস্ট। এই জন্য আপনিও জানেন না ওদেরকে, আমিও জানি না, বাট আমি মনে করি যে তাদেরকে প্রমোট করা হয় না, যাদের তাদেরকে প্রপার জায়গা থেকে প্রমোট করা হয় না। প্রমোট করলে ওরা, আমার মনে হয়, কিন্তু বিএনপি তো অনেক বড় দল, তাদের পক্ষে কি আসলে এটা সম্ভব? মানে তাদের তো অনেক বড় ব্যক্তি, এই জায়গা থেকে সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি অনেক তরুণদেরকে একবারে জায়গা দিয়ে দেওয়া সম্ভব কিনা? একবারে না তো, আপনার গত 16 বছরে কয়জনকে জায়গা দিয়েছেন? এক মাহাদি আমিন ভাই ছাড়া তো আমি আরেকজন ব্রিলিয়েন্ট ইয়াঙ্গার ভার্সন কাউকে আমি দেখছি না। তাও মাহাদি আমিন ভাই আমি বলবো লাকি, হি গট দ্যাট প্লেস, বাট তারা পাচ্ছে তো, মানে পাওয়ার সুযোগ তো পাচ্ছে। মানে আপনি এত বড় দলের মধ্যে একজনকে, আমরা এটাকে মানে এটাকে ইউজুয়াল না বলে এটাকে একটা মানে ভেরি স্পেশাল সার্কামস্ট্যান্সেস বলবো। ওকে ওকে, আমরা এদিকে না যাই, আমরা যদি বলেন না না, আপনি যে বলছেন যে বিএনপির এত বড় ব্যাপ্তি ওরা পারবে কিনা, জি পারতে হবে, না হলে আপনি হারিয়ে যাবেন। আচ্ছা, দিস ইজ, আপনাকে এই ট্রান্সফরমেশন, যে নকিয়া, যেটা বারবার মানুষের এক্সাম্পল দেয় না ফেসবুকে, যে নকিয়া যে সবচেয়ে বড় ছিল, মার্কেট শেয়ার ছিল টেলিকমিউনিকেশনে, এখন নকিয়া কোথায়? সুতরাং ইউ হ্যাভ টু কিপ আপ উইথ দ্য পেস, রাইট। আমার মনে হয় যারা বিএনপি করেন তারা যদি শুনেন এই কথাগুলো অবশ্যই তারা গুরুত্ব দিবেন। আমরা আপনার রাজনৈতিক জার্নিটা শুনতে চাই। তো আমি এই যেটা বলছিলাম যে আমার ইথোস এবং আমার যে ড্রিম, আমার পলিসি ইস্যুসগুলো, সেগুলো নিয়ে আমার মনে হয়েছে যে এবি পার্টি সবচেয়ে সুইটেবল আমার জন্য, এবং এটাই রিভারবেট করে আমাকে, আমি যেটা বলি আমাকে রিপ্রেজেন্ট করে প্রপারলি। সুতরাং ওখান থেকে, এটা প্রতিষ্ঠাকালীন সময় থেকে মোটামুটি একসাথে চলা, এবং আমি কিন্তু আজকে যুগ্ম সাধারণ সম্পাদক একদিনে হয়নি, আমি কিন্তু রুট থেকে একজন সাধারণ কর্মী হিসেবে, সদস্য হিসেবে, কর্মীও না, সদস্য হিসেবে ঢুকে আমি আস্তে আস্তে আমার কাজ দিয়ে এখানে এসেছি। এবং আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো লিডারশিপের, আপনি লিডারশিপ পজিশনে যাওয়ার আগে আপনি গ্রাসরুটে যদি কাজ না করেন, আপনি কোনোদিনও জানবেন না যে গ্রাসরুটের প্রবলেমটা কি। মানে যেটা আমরা বলি যে তৃণমূল থেকে গড়ে ওঠা নেতৃত্ব, হ্যাঁ, তৃণমূল থেকে গড়ে ওঠা নেতৃত্বটাই যদি আপনি না নিয়ে আসতে পারেন, এদেরকে যদি নার্চার করতে না পারেন ইন দ্য রাইট প্লেসেস, আপনার সব তৃণমূলকে জায়গা দিতে হবে না, বিকজ সব তৃণমূল ওইটা যাওয়ার মতো হয়তো ক্যাপাসিটি নাই। বাট তৃণমূল থেকে উঠে আসা অনেকে আছে যারা খুব ক্যাপাসিটিওয়ালা, তাদেরকে নার্চার করে উপরে উঠায় আনতে হবে। লিডারশিপ, এটা লিডারশিপের একটা নার্চারিং এর বিষয়, কিন্তু এটা আমি আমাদের পার্টিকুলারলি আমাদের পার্টিতে আমি দেখেছি যে নার্চারিং এর একটা খুব ভালো একটা এখনো পর্যন্ত এই ইয়াটা আছে। আমি জানি না হয়তো বিএনপির মতো অনেক বড় হলো এটা পারবে কিনা, ওই সময় পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। আমরা কিন্তু মানে আইডিয়ালিস্টিক পার্টি না, আমরা আমাদের উইকনেস এবং ইয়াগুলো খোঁজার চেষ্টা করি, জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি, এবং আমরাও এটাও জানি যে অনেক সময় অনেক বড় ব্যাপ্তি হয়ে গেলে অনেক কিছু কন্ট্রোল করা যায় না। এখন ছোট অবস্থা হয়তো আমাদের চেয়ারম্যান এবং আমাদের সেক্রেটারি এবং আমাদের যারা বিগ লিডারশিপ ছিলেন তারা আমাদেরকে নার্চার করে উপরে উঠিয়েছে, হয়তো সামনে পারবো কিনা আমরা জানি না, বাট আমাদের গোল হলো যে সবার একটা লিডারশিপ যে আসবে সবাই তৃণমূল থেকে আসবে এবং সবার নার্চারিংটা আমরা করার চেষ্টা করি। আপু, আমার এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আপনি দেশের বাইরে গেলেন কবে, আর দেশের বাইরে যে দেশের বাইরে থেকে যে ফিরে আসলেন কেন, এবং যখন আসলেন তখন কি আপনার মাথায় ছিল কিনা যে আপনি রাজনীতি করবেন? আমি বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে পড়েছি, ইংলিশ মিডিয়ামে A-level শেষ করে আমি ডিগ্রি করতে বাইরে চলে যাই। তো তখন আমার মাথায় পলিটিক্স অথবা কিছুই নাই, আই ওয়াজ অনলি 18, আমার বয়স 18 বছর। আমার মাথায় হলো আমাকে বাইরে যেতে হবে, পড়তে হবে, ভালো করে পড়তে হবে। তো যেটা সত্যি কথা, প্রথমে আমার মানে ছোটবেলা থেকে আব্বুর খুব ইচ্ছা ছিল যে ব্যারিস্টার হব, আইনজীবী হব, কিন্তু আমার নিজস্ব কিন্তু সায়েন্সের দিকে খুব ঝোঁক ছিল, এবং আমি A-level-এও কিন্তু সায়েন্স নিয়েছি। মানে ল নেওয়ার সাথে সাথে আমাদের A-level-এ ল নেওয়া যায়,
আমি ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাথসে করেছি, এবং আমি ফিজিক্সে মানে ওয়ার্ল্ড হাইয়েস্টের কাছাকাছি নাম্বার পেয়েছিলাম। সো উইচ ইজ ভেরি হার্ড, মানে ফিজিক্সের মতো একটা সাবজেক্টে আমি মনে হয় 1 নম্বর কম পেয়েছিলাম ওয়ার্ল্ড হাইয়েস্ট থেকে। যারা পদার্থ বোঝে না তারা অপদার্থ। কিন্তু সেইখান থেকে আমার খুব ইচ্ছা ছিল ফার্মেসিতে পড়া। তা আমি যে প্রথম থেকে একদম লয়ার হবে এরকম কিন্তু কোনো ইন্টেনশন ছিল না। কিন্তু পরে আব্বু একদিন খুব আমার আব্বু কিন্তু কোনো কিছুই চাপায় দেয় না, কাউন্সিলিং করে। মানে উনি আমাকে নিয়ে অনেকক্ষণ বসে বসে কাউন্সিলিং করলো, কেন আইনটা উনি চায় আমি আইন পড়ি। উনি আমাকে একটা কথা বললো, আমি যদি চাইতাম তুমি অনেক টাকা ইনকাম করো তাহলে আমি তোমাকে, উনি রিয়েল এস্টেটে আছেন বলে, আমি আমার ব্যবসার সাথে তোমাকে যোগ করে দিতাম। বিকজ রিয়েল এস্টেট হলো একটা রয়্যাল প্রফেশন, এটার মতো এভাবে এত সুন্দর করে মানি ইনকাম করা যায় না। কিন্তু আমি চাই না আমি তোমাকে পড়ালেখা করাতে চাই না টাকার জন্য, আমি চাই বাংলাদেশের মানুষের একটা বড় অপ্রাপ্তির জায়গা হলো কি, যাদের টাকা নাই তারা জাস্টিসটাও পায় না। তা আমি চাই তুমি আইন পড়ে সেসব লোকদেরকে হেল্প করবা যাদের জন্য জাস্টিসটা আসলে খুব কস্টলি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে বাবাদের প্রতি নাকি মেয়েদের দুর্বলতা থাকে। সো মানে আপনার বাবা সেই জায়গাটা থেকেই মনে হয় আপনার সাথে জয়ী হয়েছেন আমার মনে হয়, নাকি? অবশ্যই অবশ্যই, এটা সত্যি কথা। মানে আমার হাজবেন্ড তো বলে যে তোমাকে যদি তোমার আব্বু বলে যে মিলি যায় 5 তলা থেকে লাভ দাও, তুমি কোনো কোশ্চেন জিজ্ঞেস করা ছাড়া লাভ দেবা, কারণ তুমি জানো নিশ্চয়ই কোনো ভালো কিছু আছে এটার পিছনে। মানে এই লেভেলের ডেডিকেশন আমাদের। আমরা 4 বোন, আমি সহ, আমাদের সবারই আব্বুর প্রতি একটা আলাদা, এটা বাবাদের, যেটা আপনি বললেন যে মেয়েদের বাবাদের প্রতি একটা আলাদা খুব সফট কর্নার থাকে। তারপর যেখানে ছিলাম যে বিদেশ থেকে যখন আসেন তখন রাজনীতি মাথায় ছিল কিনা? না, আমি ওখানে বার করলাম, আমি ওখানে পিপলেজও পেলাম একটা। পিপলেজ পাওয়াটা খুব ডিফিকাল্ট ওখানে। পিপলেজটা ধরেন আপনার যদি ধরেন এক্সাম্পল বলতেছি, যদি এই বছর 12,000 বার করেছে, 120 জন পিপলেজ পায়। তো পিপলেজটা আসলে ওখানে মেইনলি সাদারাই পায়, মানে আমাদের এশিয়ানদেরকে দেওয়া হয় না। আমি মানে বাই লাক আমি লাকি বলবো, বিকজ এটা একটা অনেক লাকি ব্যাপার। আমি একটা পিপলেজ পেয়েছিলাম, কিন্তু পিপলেজের অফারটা ছিল নন পেইং। মানে ওখানে কিছু পিপলেজ থাকে আপনাকে একদম বেয়ার মিনিমাম একটা টাকা দিবে, যেটা দিয়ে আপনি জাস্ট চলতে পারবেন, আর কিছু না। মানে খুব ভালো চলতে পারবেন না, খুব ভালো থাকতে পারবেন না, কিন্তু জাস্ট চলার মতো। আরেকটা হলো নন পেইং, আপনাকে নিজেকে পয়সা দিয়ে থেকে মানে খাওয়া দাওয়া থাকা খাওয়া সবকিছু। এবং লন্ডনে তো থাকা খাওয়া ভেরি এক্সপেন্সিভ। আমরা তো ধরেন 4.5 বছর থাকা খাওয়া এগুলো তো সব পে করেই আসলাম। তখন আমার মাথায় আসলো কি যে পিপলেজটা তো আসলে দরকার হলো লন্ডনে প্র্যাকটিস করার জন্য। আমার তো বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য পিপলেজটা আসলে ইম্পর্টেন্ট না। আর আমি তো প্রথম থেকে ডে 1 থেকে জানি আমি কখনো লন্ডন থাকবো না, বিকজ আমার মাতৃভূমির ময়লাটাও আমার কাছে লন্ডনের থেকে বেশি প্রিয়, অথবা বিদেশের থেকে বেশি প্রিয়। আমার এখনো মনে আছে আমি বছরে 3-4 বার, মানে আমার এই পরীক্ষার জন্য একটা হলিডে দিলাম, বাংলাদেশে চলে আসতাম বই খাতা নিয়ে। কারণ আমার ভাই বোন, আমার মানে পরিবার, আমার আব্বু আম্মু, আমার দাদা নানি সব তো এখানে, আমার রুটটা তো এখানে। তা আমি বই খাতা নিয়ে এখানে এসে পড়তাম যে আব্বু আম্মুর চেহারা দিকে তাকায় পড়লেও ভালো লাগবে। সো ওইটা এবং দেশ, মানে আসলে যে বিদেশে যায় না সে কিন্তু জানে না দেশটা কি জিনিস। মানে আমি সবসময় বলি আমি বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন। আমি যত তাবৎ ইউরোপের দেশে যাই অথবা যেখানে যাই সেকেন্ড ক্লাস সিটিজেন আমি সেখানে। নিজের মাতৃভূমির উপর তো কিছু নাই। তবে যারা আসতে চায় না তারা কেন আসতে চায় না? যে যারা আসতে চায় না, এখানে দুটো ব্যাপার আছে। একটা তো আমার প্রিভিলেজ একটা আছে, এটা আমাকে স্বীকার করে নিতে হবে। আমি এখানে লন্ডনের থেকে ভালো লাইফস্টাইল লিড করি, হয়তো এটা আমাকে এই জন্য অতটা উদ্বুদ্ধ করে না ওখানে থাকার জন্য। আর একটা হলো ব্যাপার হলো অনেকের একটা বাস্তবতা হলো যে অনেককে আছে যে তার পরিবারকে টানতে হয় ওখানে থেকে। এই জায়গাটা আমরা কিন্তু ডিসকাউন্ট করে দিই, অনেক সময় বলি এরা দেশকে ভালোবাসে না, না, অনেকে বাধ্য হয়ে থাকে। আমরা দেখি যে হাহাকার মানুষের মধ্যে দেশের জন্য। আর অনেকের জন্য আছে অবশ্যই এটা একটা আপগ্রেডেশন, তার যে লাইফস্টাইল এখানে, সে যে সুযোগ সুবিধাগুলো পেত, অনেকে আছে কিন্তু ব্রিলিয়েন্ট, বাট তার কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম নেই। কিন্তু বিদেশে কিন্তু এই জায়গাটাতে ইকুইটি আছে, যেটা আমরা এখন চেষ্টা করছি বাংলাদেশে করার জন্য। এটাই আমাদের যে আমাদের ব্রেন ড্রেইন হবে না, বিকজ আমাদের এখানে একটা প্ল্যাটফর্ম ছাড়া ইকুইটি থাকবে, আপনার মেধা থাকলে আপনি পারবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা মেধা দিয়ে, কিন্তু অনেকের মেধা আছে কিন্তু সে তার জায়গাটা সুযোগটা পায় না, অথবা তার ওই ফিল্ডটাই নাই এখানে। তো তখন সে মনে করে আমি বিদেশের থেকে যদি আমার মেধা অনুযায়ী কাজ করি তাহলে আমি অনেক ভালো করতে পারবো, কিন্তু আমাকে বাংলাদেশে গেলে একটা হয়তো হায়েস্ট কেরানির চাকরি করতে পারবো, অথবা যেটা বাংলাদেশের মানুষের জন্য শোনা হয় বিসিএস দিয়ে একটা
বাট সে তো ওটার থেকেও ভালো কিছু করতে পারবে যদি তাকে সুযোগটা দেওয়া হয়। তো এই সুযোগটাই তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই সুযোগটাই আমরা চাচ্ছি এখন বাংলাদেশে ক্রিয়েট করার, যে ইকুইটি যেটাকে বলে সমতা, সাম্য। আপনার যদি ইকুইটি থাকে তাহলে আপনার একজন কৃষকের ছেলেও যে সুযোগটা পাবে, একজন মন্ত্রীর ছেলেও সেই সুযোগটা পাবে। এখন কি পাচ্ছে না মনে হয় আপনার? এখনো পাচ্ছে না। আচ্ছা, এখনো পাচ্ছে না কেন? মানে আমাদের ল্যাকিংস কোথায়? সিস্টেমটা, মানে হাসিনা চলে গেছে তো কি হয়েছে, হাসিনা তো 300 মামদভূত তো রেখেই গেছে এখানে। মানে তার আন্ডারে, শুনেন, আপনি কি ও কি একা একা আপনার আয়নাঘরটা প্রতিষ্ঠা করেছিল? না, স্বৈরাচার কেউ একা হয়ে উঠতে পারে না। তো আপনি হাসিনাকে তাড়িয়েছেন ভালো কথা, কিন্তু হাসিনার প্রত্যেকটা সিস্টেম ইন প্লেসে রেখে আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে একটা মানে সমতার একটা সোসাইটি আপনি গড়ে তুলবেন? আপনাকে এইটা টোটাল ওভারহল করতে হবে। তো এটা কি আমাদের 5ই আগস্টেই ভেঙে ফেলা উচিত ছিল না, নাকি অবশ্যই দেরি করে ফেললাম আমরা? তো অবশ্যই দেরি করেছি। এটা আমাদের টোটাল পলিটিক্যাল এবং সোশ্যাল একটা ফেইলিয়ার। আমরা এটা উই ফিল দ্য নিউ জেনারেশন, যেই জেনারেশনের ছেলেগুলা চোখ বন্ধ করে হাত পা দিয়ে দিয়েছে, 1400 শহীদ জীবন দিয়েছে। বহু ছেলে যে কথাগুলো বলে না, আমি ওখানে দাঁড়াতে পারি না, বিকজ আমার কাছে নিজেকে দোষী মনে হয় যে আমার চোখগুলো তো আছে, আমার হাতগুলো তো, মানে আমার কাছে মানে একটা সেকেন্ড হ্যান্ড গিল্ট ফিল হয় যে আমি বেঁচে আছি, আমার হাত পা সব ইন্ট্যাক্ট আছে, আমার চোখগুলো আছে, আমি দেখতে পাচ্ছি। ওই যে ছেলেটা একটা দেখায় না, একটা প্রামাণ্যচিত্র করেছিল না, ছেলেটা বলছিল যদি মাকে একটু দেখতে পারতাম, তাহলে ওর যে কষ্টটা, সে কষ্টটার উপরে দাঁড়ায় আমরা কি সব কথা বলি, আমার কাছে আশ্চর্য লাগে। না, এই যে জীবন দেওয়া তো আরো আগে থেকেই শুরু হয়েছে, শুধু যে জুলাইতে জীবন দিয়েছে না তা তো না, মানে 17 বছরের যে হাসিনার রেজিমে কিন্তু জীবন দিতে হয়েছে বিভিন্ন বহু মানুষকে। এবং সবচেয়ে দুঃখকর বিষয় হলো, আপনি যদি দল ধরে দেখেন, সবচেয়ে বেশি মানুষ জীবন দিয়েছে এবং গুম হয়েছে অথবা মানে নির্বিচারের শিকার হয়েছে হলো বিএনপির। কিন্তু বাট এখন আপনি যখন বিএনপির অ্যাটিটিউড দেখবেন, যে লিডারশিপের, তখন আপনি কি দেখবেন? কি দেখছি? এই যে মায়ের ডাকের যে প্রোগ্রামগুলো দেখবেন, আমি বলেছি যে আমার লজ্জা লাগে সব প্রোগ্রামে আসতে। একটা বছর পার হয়ে গিয়েছে, এই যে গুম যারা, না তাদের ফ্যামিলিকে জানানো হয়েছে যে তাদের কি হয়েছে, না তাদের ফ্যামিলিকে ইনফর্ম করা হয়েছে যে এখন কি অবস্থায় আছে কেসটা, না এদের প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু একদম লিখিত দিয়েছে কিন্তু, যে কে তুলে নিয়ে গিয়েছিল, তখন কে ছিল, তখন থানার ওসি কে ছিল, তখন র্যাবের কে হেড ছিল, কার মাধ্যমে তুলে নেওয়া হয়ে গেছে, কার নির্দেশে, কারণ ওরা তখন দৌড়াদৌড়ি করেছে, জানে সবকিছু, তারা কিন্তু লিখিত দিয়েছে। এবং মায়ের ডাক থেকে প্রায় 100 গুমের ফ্যামিলি এটা লিখিত দিয়েছে। কিন্তু আপনি দেখেন একটা নিয়েও কোনো নড়াচড়া নাই। এবং বিএনপি থেকে আপনি কয়জন মানুষকে দেখেছেন এটা নিয়ে কোনো প্রেশারাইজ করতে? আমরা বিএনপি থেকে যায় বলতেছে এই ঘাট লাগবে, ওই ঘাট লাগবে, এটা রিয়া লাগবে, কিন্তু কোনোদিন কি বলছে যে এই যে গুম হয়েছে? বিএনপি তো মামলা করেছে দেখলাম গুম কমিশনে, বা কতদিন পরে পরপরই বোধহয় একটা মামলা করেছিল গুমের বিষয়ে। আর আরেকটা বিষয়, যাই হোক, বিএনপি থেকে এটা তো দলীয়ভাবে আপনি অনেকেই দোষ আমরা দিতে পারি, কারণ আমরা সার্বিকভাবেই ভুল করেছি, বাট আমাদের এই যে দেশের যে পুরো সিস্টেমটা, এইটাকে যে পরিচালনা করায় যে ব্যর্থ, এইটার মানে অধিকাংশ দায় কি আমাদের যে প্রবল আশা আকাঙ্ক্ষার যে সরকার ছিল আমাদের, এই দায় কি অধিকাংশ আমরা সরকারকে দেব নাকি রাজনৈতিক দলকে দেব, কাকে দেব? সরকারকেই দিতে হবে। তারা এসেছে, তারা যদি, আমি বারবার বলেছি, অনেক আগেও কিন্তু বলেছি, এটা এখন না, একদম ইমিডিয়েটলি আমি বলেছি, কেউ যদি বলে যে সরকারে বসে শপথ নিয়ে যদি বলে বিএনপির কারণে আমরা চালাতে পারতেছি না, জামাতের কারণে চালাতে পারতেছি না, দ্যাট ইজ রং। আপনি এটা শপথ নিয়েছেন, আপনার আন্ডারে এরা কাজ করে, আপনি দরকারে চেঞ্জ করে দিবেন, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু ওন ইউর ওন ডিসিশনস। আপনি এইটা আপনি না পারলে ছেড়ে দেন, তাহলে বলেন যে আমরা পারতেছি না, আপনি সংবাদ সম্মেলন করে বলেন যে আমাকে এদের কারণে আমি পারতেছি না, তাহলে সেটা করেন। অতটুকু সৎ সাহস তাহলে নাই কেন আপনার? তার মানে আপনার কারো কর্মপদ্ধতির মধ্যেও ভেজাল আছে, না হলে আপনার সৎ সাহস হচ্ছে না কেন? শুধু একটা দলকে তো দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, আমরা বিএনপি যদি কোনো ভুল করে সেটাও বলবো, এটার জন্য বলবো না যে সে আমার শত্রু। আমি চাই বিএনপি এই জিনিসটাকে কারেক্ট করে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যেটা
আকাঙ্ক্ষা এটা বাস্তবায়নে হেল্প করবে। যেহেতু তারা বড় দল, তাদের উপরে দায়ও বেশি থাকে। অবশ্যই খুবই তাদের প্রতি মানুষের আশাও বেশি, তাই না? এবি পার্টির প্রতি যতটুকু আশা থাকবে বিএনপির প্রতি তার থেকে কয়েকশো গুণ বেশি থাকবে। ডেফিনেটলি। বাট আমরা এই প্রশ্নটা তুলছে অনেকেই যে এই সরকার আমাদের আসলে জুলাইকে বুঝতে পেরেছে কিনা, মানে জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকে, অনেকেই তো আকাঙ্ক্ষার নিয়ে অনেক কথা হয়, সরকার কতটুকু এই আকাঙ্ক্ষা মানে বুঝতে পেরেছে। জিনিসটা হয়েছে কি, এটা বলতেও খুব খারাপ লাগে, আসলে খারাপ লাগে, বিকজ আমাদের সবারই তো, শুধু আমার না তো, বিএনপি বলে সব সেক্টরে সবার সমর্থন, সবচেয়ে বেশি সমর্থন নিয়ে সরকার এসেছে না, সবারই স্বপ্নের সরকার ছিল না, কিন্তু এখন বলতে হয় যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এটা মনে হয় যে একটা মানে দেশ আর কখনোই দাঁড়াবে না। অবশ্যই দাঁড়াবে, এটা নিয়ে আমি শোনেন, আমার একটা কথা, ইমানদার লোক কখনো আশা ছেড়ে দেয় না। আচ্ছা, যেদিন আমি আশা ছেড়ে দিব সে তখন আমার ইমানও নড়বড়ে হয়ে যাবে। আমি কখনো আশা ছাড়ি না। আমি কারণ বাংলাদেশের আপামর এই যে কৃষকরা যারা না, এরা রক্ত দিতে জানে। এই যে যারা গ্রামের শ্রমিকরা না, আপনি দেখেন কোন বড় লোকের ছেলে, কোন পলিটিশিয়ানের ছেলে, আমার কথাই বলেন, আমি কি যাই ওই যে ছেলেটাকে কুলি করতে এরকম করে টেনে নিয়ে আসছি? আমি আনতে পারি নাই। এবার কিন্তু সব শ্রেণীর মানুষরাই নেমেছে, আমরা সবাই নেমেছি, বাট আমি আনি নাই। এই বললাম তো আমি ছিলাম, কিন্তু আমি আনি নাই, হয়তো আমার ভাগ্যে ছিল না। যেমন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ওরা তো মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড বিলো, ওরা কিন্তু নেমে এসেছে একদম মানে বর্ষার মতো। ওরা নেমে এসেছে দেখেই তো এটা সম্ভব হয়েছে। কিন্তু তারপরেও দেখবেন, যখন আপনি অন অ্যাভারেজ মৃতের যারা মৃত্যু বরণ করেছে তাদের একটা শ্রেণী দেখবেন, এরা সবাই কিন্তু ওয়ার্কিং ক্লাস, রাইট? সো ওরা, তবে আমি বিভিন্নভাবে সাংবাদিকদের মাধ্যমে বা অন্যান্য জায়গা থেকে ইনফরমেশন পাই, এই যে ওয়ার্কিং ক্লাসকে নামানোর পেছনে রাজনৈতিক দলদেরও ভূমিকা ছিল, টাকা পয়সা বা বিভিন্ন মাধ্যমে তারা এই ওয়ার্কিং ক্লাসকে নামিয়েছে, এটাও কিন্তু সত্যি। তবে যদি আপু আপনাকে বলি যে আমরা ব্যাক টু জুলাই আবার, তাহলে কি ভুল ছিল আমাদের যেটাকে শুধরে নেওয়া সম্ভব? না, ইটস নেভার টু লেট। সবসময় মনে রাখতে হবে, এটা কখনোই ইটস নেভার টু লেট মনে করতে হবে না যে না এটা সবকিছু সংশোধনের ঊর্ধ্বে চলে গেছে। সবসময় টাইম আছে, বাট হ্যাঁ একটা গোল্ডেন টাইম থাকে যখন ইটস দ্য বেস্ট টাইম। সো বেস্ট টাইম ছিল একদম জুলাইয়ের পরপর। আমার মনে হয় তখন যে জাতীয় সরকারটা করলে আমরা মানে একটা ঐক্যমত্যের জায়গাটা থাকতো। আমাদের যে এখন যে ডিভিশনটা কাকে হেল্প করতেছে বলেন তো? একমাত্র আমেরিকা ছাড়া তার কাউকে হেল্প করছে না। বিরোধী যারা শক্তি তাদেরকে হেল্প, মানে এই যে জুলাইয়ের পক্ষে যারা আছেন, সেদিন যখন সবাই এই যে জুলাইটা হয়েছিল কেন, প্রত্যেকটা জুলাইয়ের পক্ষের শক্তির মাঝে কি সুন্দর একটা মানে আপনার লজিক্যাল হ্যান্ড টু হ্যান্ড আপনার দায়িত্ব এবং কাজের ডিস্ট্রিবিউশন হয়েছিল। কিন্তু কেউ তখন বলে না তুমি তো জামাত, তোমার কথা আমি কেন শুনবো, তুমি তো বিএনপি, তোমার কথা আমি কেন শুনবো। সবাই সবার কথা শুনেছে এবং সবাই সবাইকে হেল্প করেছে, হাতে হাত রেখে করেছে দেখে কিন্তু আজকে। এবং কেউ কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ওরা কিন্তু আমাদেরকে বলে নাই যখন আমরা বলেছি যে তোমরা নামো, তো এবি পার্টির কথা শুনে কিন্তু অথবা জামাতের কথা অথবা বিএনপির কথা শুনে আমরা কেন নামবো? তারাদেরকে আমাদেরকে বলতে হয় না ভালো করে, তারা নিজেদের একটা উইলিংনেস থেকে নেমেছিল। বিকজ আমরা কেউ কাউকে ডাকতে হয় নাই তো, মানুষ দেখেছে যে জনগণ নেমেছে, সরকার সমানে জনগণকে মারছে এবং জনগণ নিজের একটা দায়িত্ববোধ থেকে নেমেছে। তো সেইখান থেকে আমরা আজকে 1 বছরের মাথায় এমন জায়গায় কেন চলে আসলাম যে নিজেরা নিজেদেরকে খারাপ বলতেছি, নিজেরা নিজেদেরকে ট্রোল করতেছি, নিজেরা নিজেদের ব্যাপারে খারাপ কিছু মানে বলছি সারাক্ষণ কেন? আমরা আমাদের তো এই যে ভয়েস গুলা, আমাদের যে ডিসেন্ট গুলো, এটা তো থাকার কথা ছিল বাংলাদেশ বিরোধী শক্তির বিরুদ্ধে, তাই না? তো এখন আমরা এই জায়গাটা কেন নিজেরাই করতেছি? সেটা মানে এটা মনে হচ্ছে কি জানেন, বিরুদ্ধে শক্তি খরচ না করে নিজেদের মিত্রের বিরুদ্ধে শক্তি খরচ সবই। এবং এটা অ্যাজ ইফ যে আপনি যে নৌকায় বসে আছেন সবাই মিলে, কেউ টের পাচ্ছে না যে এটা একই নৌকা, সবাই মিলে নৌকা ফুটো করছে, আরেকজন একটা ফুটো করে দিচ্ছে, কিন্তু এটা যে ডুবলে যে সবাই মিলে ডুববে, এটা আমরা কেন রিয়েলাইজ করছি না? এটা আমার জায়গা থেকে আমি একটা মনে করি যে আমাদের 5ই আগস্টের পরে যে প্যারাডাইম শিফট হয়েছে, মানে আমরা তো আগে হাসিনার বিরুদ্ধে যে ভাষায় কথা বলতাম, হাসিনা তুই স্বৈরাচার, সেই যে টোন, সেই যে রাগ, সেই যে আমাদের অ্যাংরিনেস, আমার মনে হয় অনেকেই ওই জিনিসটা বুঝতে পারে নাই যে এখন আমার
ওই ওই জায়গা থেকে বের হয়ে আসতে আছে অ্যাংরিনেসটা নামতে হবে। মানে এটা শত্রু আর প্রতিপক্ষ। আর আমরা যখন ফুটবল খেলি তখন আমাদের প্রতিপক্ষের জালে একটা গোল গেলে আমরা উল্লাস করি, কিন্তু প্রতিপক্ষর শিবিরে যদি লাশ পড়ে তখন কিন্তু উল্লাস করার সুযোগ থাকে না। এটা সুযোগ হয় যখন শত্রুর শিবিরে লাশ পড়লে, মানে যুদ্ধে। সো আমরা যুদ্ধ না খেলায় আছি, আমার মনে হয় এটা বুঝতে অনেকেই ভুল করছে। অবশ্যই। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন, বিএনপি কি 17 বছর জামাতের সাথে জোটে ছিল না? আজকে হঠাৎ করে জামাত খারাপ, জামাত যুদ্ধাপরাধী, এটা তো 17 বছর আগেও ছিল। তো আপনাদের মাঝে এটা তো দুই পক্ষ থেকেই, মানে ভাইস ভার্সা, অবশ্যই ভাইস ভার্সা। এবং কারা শুরু করেছে এটাও না, আমরা ওই জায়গায় যদি যাই, কারা শুরু করেছে, আমরা উইল নেভার এন্ড ইট। আমরা বিএনপির কাছ থেকে অ্যাজ আ সেন্ট্রিস্ট দল আমাদের এক্সপেকটেশন বেশি বিএনপির কাছ থেকে, রাইট? ওই আগের কথাই। হ্যাঁ, কারণ আপনি মধ্যমপন্থার একটা দল। জিয়াউর রহমান সাহেবের যদি আপনি ওনার যে রাজনৈতিক ফিলোসফি ওইটা যদি আপনি মানেন, তাহলে তো আপনাকে আপনার ওই এক্সপেকটেশনটা আমরা বিএনপি থেকে চাবো। আমি তো জামাতের সাথে এই কথা বলতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি বিএনপি কে বলছি, মানে বড় ভাই হিসেবে তার কাছেই সব চাওয়া। বড় ভাই হিসেবে না, আমাদের মানে জামাতের কাছে কেন চাবো না? অবশ্যই চাবো। তারা যদি রাজনীতি করতে চায়, কিছু পয়েন্ট তাদেরকে, বাংলাদেশের রাজনীতি করতে চাইলে তাদেরকে কিছু ডিসেন্সি মেনে চলতেই হবে, কিছু জায়গায় ক্লিয়ার করতে হবে। বাট দুইটা দল যারা একসাথে ছিল 17 বছর, যারা একসাথে 17 বছর বহু অবিচার, বহু গুম খুনের মানে সামনে দিয়ে সাক্ষী হয়ে যায়, যে আজ হঠাৎ কি হলো যে আপনারা মানে অপোনেন্ট হতে পারেন, যেটা আপনি বললেন যে অপোনেন্ট হতে পারেন, একটা গোল দিলে খুশি হওয়ার কথা, কিন্তু লাশ পড়ে গেলে মানে বিজয় মিছিল করার মতো তো কোনো এমন খারাপ জায়গাতে আপনাদের যাওয়ার কথা না, কিন্তু আপনারা গেলেন কেন? কি আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসলো? হ্যাঁ, আপনারা পলিটিক্যাল অপোনেন্ট হবেন, কিন্তু আমরা যে জুলাই থেকে এটা শিখি নাই যে আপনার পলিটিক্যাল ডিসেন্সিটা যদি আপনাদের না থাকে, বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর অত বেকুব নাই। আমরা তো দুষ্টামি করে বলে যে উড়ির চর, মানে আমাদের নোয়াখালীর একদম শেষ দিকের যে চরটা, যেটার পর হাতিয়া, ওটাকে উড়ির চর বলে। উড়ির চরেও কিন্তু এখন ইন্টারনেট চলে গেছে, উড়ির চরে এখন ইউটিউবে লাগিয়ে মানুষে সব দেখে, সুতরাং সবাই জানে, সবকিছু জানে, সব কি হচ্ছে। সুতরাং আপনাদের এই ডিসেন্সিটা যদি না থাকে, মানুষ কিন্তু রিজেক্ট করতে সময় নিবে না। এখন পর্যন্ত কিন্তু আপনার সুইং ভোট হলো 50%-এর উপরে, আই থিঙ্ক অ্যারাউন্ড 76% হলো মানে নন ডিসাইডেড, তাই না? তো এই 76% মানুষ যারা এখনো ডিসাইড করে নাই, আপনারা তাদেরকে কেন মাল মশলা দিচ্ছেন আপনার এগেইনস্টে ডিসাইড করার জন্য? এমন কোনো আপনি কনস্ট্রাকটিভ ভাবে করেন। আমরা সবসময় বলি কনস্ট্রাকটিভ পলিটিক্স করলে আপনার এটা এমনি এগিয়ে যাবে। আপনি ও খারাপ বলে আমি ভালো, এটা হতে পারে না এখন আর, ওই যুগ শেষ। ও আমাকে ভালো হতে হবে, আওয়ামী লীগ বলে আমি বেটার চয়েস, এটা আর হওয়া যাবে না। আওয়ামী লীগ এখন আর দেশে নাই, আওয়ামী লীগ আর মানে ওর 14 গোষ্ঠী চাইলেও আর আসতে পারবে না। হাসিনা ইজ আ ডেড কেস, আওয়ামী লীগ ইজ আ ডেড কেস। ওই আওয়ামী লীগ কি করতে পারবে? 27 নম্বর ককটেল ফুটায় একটা মানে ঝটিকা মিছিল করতে পারবে, এর বাইরে ওদের আর করার সক্ষমতা নাই। সুতরাং আপনাকে ওইখান থেকে বের হয়ে এসে আমি কেন বেটার চয়েস, সেখানেই যেতে হবে। ওকে, আমরা অনেক হতাশার গল্প শুনলাম, আমরা একটু হোপ শুনতে চাই যে আশার বাণী কি কিছু আছে? অবশ্যই আছে। আপনার বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমার বাংলাদেশ পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সব জায়গায় অনেক দেশপ্রেমিক রাজনীতিবিদরা আছে। শুধু পলিটিক্যাল পার্টিতে না, অনেক ইয়াং ছেলেরা আছে যারা নতুন চেঞ্জেস চায় বাংলাদেশে এবং এটার জন্য কাজ করতেছে। আমরা কিন্তু খুব স্লোলি, জিনিসটা স্লোলি হয়ে গেছে, বাট স্লোলি আমরা চেঞ্জেস গুলো দেখতে পাচ্ছি। এখন এই যে আমলাতান্ত্রিক যে জটিলতা, ওইটা যদি আমাদের সামনে যে সরকার আসবে, আমরা ধরেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হলে অবশ্যই আমরা একটা নতুন সরকার পেতে যাচ্ছি। এই সরকার ফেল করেছে এই আমলাতান্ত্রিক জটিলতার যে হার্ডেলস গুলা ছড়াইতে, বাট আমাদের আশা যদি সামনের সরকার আমলাতান্ত্রিক জটিলতা তো কমিয়ে আনতে পারে, অনেকগুলা বাংলাদেশ ডেসপাইট ইটস কন্ডিশন, বাংলাদেশের জনগণ খুবই এন্টারপ্রেনারিয়াল এবং খুবই হার্ড ওয়ার্কিং। কিন্তু বাংলাদেশের জিডিপির বেশিরভাগ কিন্তু মানুষের প্রাইভেট সেক্টর থেকে আসা, এটা কিন্তু গভর্নমেন্টের অথবা স্টেট কোনো হেল্প ছাড়া। সুতরাং আপনি যদি জাস্ট তাদেরকে প্রপার এনভায়রনমেন্ট দেন, সঠিক
জায়গা ঠিক করে দেন এবং সঠিক পরিবেশ এনশিওর করতে পারেন, আপনার যদি আপনার নিরাপত্তা এনশিওর করতে পারেন, বাংলাদেশের নতুন জেনারেশন ইউথ যারা আছে, যারা যুবক আছে, তারা কিন্তু ফ্লারিশ করবে উইদাউট এনি হেল্প ফ্রম এনিওয়ান। একাই ফ্লারিশ করবে, বিকজ আমরা হলাম যোদ্ধা জাতি। আমরা হলাম এই ঝড় ঝঞ্ঝা বিভিন্ন ক্লাইমেট প্রবলেম থেকে উঠে আসা, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলেন, আমরা হলাম ফিটেস্ট। আমরা অনেক কিছু থেকে উঠে আসছি। সুতরাং আমি খুবই আশাবাদী যে বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু যারা আমাদের মানে পাওয়ারে আছেন তাদের একটু সদিচ্ছা, একটু চুরি চামারি করেন না ভাই। ভাই ওই যে 16,000 কে জানি 46,000 কোটি টাকা না, 46,000 কোটি টাকা নিয়ে যায় না আল্লাহর বাস্তে। যা আছে বাংলাদেশের তা দিয়ে কারো এইড লাগবে না। কোনো বিশ্ব ব্যাংক বলেন, কোনো দাতা দেশ বলেন, কোনো আমেরিকা অথবা ইউএন বলেন, কারো কাছ থেকে টাকা লাগবে না। আমাদের যেই রেভিনিউ হয় সেটা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং কোনো ডাটা ম্যানিপুলেশন করা লাগবে না। আমাদের গ্রোথ এভাবেই হবে। বাট আল্লাহর রাস্তা চুরি করেন না, তাইলেই হবে। আচ্ছা, আমরা শেষ করার আগে ব্যক্তি নাসরিন সুলতানা মিলি নিজেকে কোথায় দেখতে চায় এটা একটু শুনতে চাই। নিজেকে কোথায় দেখতে চাই? স্কাই ইজ দ্য লিমিট। আমি কেন আমাকে লিমিট করব কোথাও? আমি যদি সুযোগ হয় অবশ্যই আমি বাংলাদেশের হাইয়েস্ট পজিশন নিজেকে দেখতে চাবো, প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাবো, কিন্তু সেটার জন্য আমাকে কাজ করতে হবে। এখন আপনারা শুরুতেই বললেন যে কষ্ট করে গ্রাসরুট থেকে উঠে আসতে হবে। এখন আমি যদি মনে করি আমি তাল গাছে উঠে যাব, আমি আজকে ছাত্রদের এখানে আমার ভূমিকা ছিল বলে আমাকে অ্যাডভাইজার অথবা মন্ত্রী বানাই দিতে হবে এবং আমি সেই পাওয়ার ইউজ করে নেক্সট ইলেকশনে আমি মন্ত্রিত্ব কনফার্ম করব এবং সেখান থেকে আমি বিভিন্ন এটা দিয়ে, কিন্তু এইটা হবে না। আমাকে জনমানুষের সম্পৃক্ততা রেখে এবং তাদের ভরসায় উপরে যেতে হবে এবং এটা পসিবল। ধন্যবাদ আপু আপনাকে। দর্শক, আমরা অনেক সুন্দর আলোচনা শুনলাম, আমরা অনেক হতাশার কথা শুনেছি, অনেক অপ্রাপ্তির কথা শুনেছি, শেষ দিকে আবার আশার বাণীও শুনেছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমরা তার সাথে সুরে সুর মিলিয়েই আমরা বলতে চাই যে আমরা আসলেই একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই বাংলাদেশ দেখার পথে, সেই বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই মিলে একসাথে যাতে কাজ করতে পারি সেই কামনা সবার জন্য শুভকামনা। সবাই আশা করি আজকের এই এপিসোডটি পছন্দ করেছেন, ভালো লেগেছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।